চিন্তায় মোহনবাগান সমর্থকরা, এই বিদেশিরা নাকি চলবে না। সত্যি কি তাই? আজকে চলো এই বিষয়টাই আমরা আলোচনা করব। এরই সাথে রয়েছে মোহামেডান কেনিয়ার ট্রান্সফার আপডেট এবং সর্বশেষে আরো বেশ কয়েকটা আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটা আমরা শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টে শুরু করি মোহনবাগানকে নিয়ে, তাহলে অনেকেই বলছেন পেট্রোটস কামিংস নাকি চলবে না এই দলে। বন্ধুরা, তোমাদের যদি এই মানসিকতা হয় তাহলে কিন্তু আমার কিছু বলার নেই। ইউ আর লিটারালি কোয়েশ্চেনিং দ্য টু গাইজ যারা সব থেকে ভালো পারফর্ম করেছে মোহনবাগানের জন্য শেষ 2 বছরে, এবং শুধুমাত্র তাই নয়, দে আর দি টপ পারফর্মিং ফরেনার্স ইন দি এন্টায়ার আইএসএল। এত কিছুর পরেও তোমরা নাকি এই দুজনকে বলছো এদেরকে দিয়ে চলবে না। লিটারালি ডিমিট্রি পেট্রোটসের 39খানা গোল কন্ট্রিবিউশন রয়েছে শেষ 50টি ম্যাচে। এরকম স্ট্যাটিস্টিক্স কটা বিদেশি দিতে পারে ভারতীয় ফুটবলে? এবং জেসন কামিংস লিটারালি তার ফার্স্ট সিজনে 19খানা গোল করেছেন। এরপরেও নাকি জেসন কামিংস চলবে না। লিটারালি আমার যে ভিডিও রয়েছে স্ট্রাইকারদেরকে নিয়ে, তোমরা সেই ভিডিও দেখো। ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে যে কটা স্ট্রাইকার খেলছে সেই লিস্টে লিটারালি টপ 3 এ জেসন কামিংস রয়েছেন প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে। এত কিছুর পরেও নাকি জেসন কামিংস চলবে না। এবং যার ফলে এই কথাটা সত্যি যে একটা পার্টিকুলার জিনিসের ভ্যালু তোমরা তখনই বুঝতে পারো যখন সেই জিনিসটা তোমার কাছে আর থাকে না। আজকে সাডিকুকে নিয়ে অনেকে পাগলামি করছেন। আজকে সাডিকু গোয়াতে গিয়ে লাস্ট ইয়ার গোটা সিজনে মোহনবাগানের যা গোলস করেছে সেই গোলটা অলরেডি তিনি 3-4টে ম্যাচে করে নিয়েছেন। তো আজকে ওই জন্য লোকেরা বলছেন সাডিকুকেই রাখা যেতে পারতো, কিন্তু এই সাডিকুকেই আপনারা গত মরশুমে কম গালাগালি করেছেন, কম একে সরিয়ে দেওয়ার কথা তুলেছেন। আজকে সেই সাডিকু চলে গেছে বলে আপনারা কান্নাকাটি করছেন। আরে এটা আপনারা বুঝুন যে সাডিকু গোয়াতে কেন পারফর্ম করতে পারলো আর মোহনবাগানে কেন পারফর্ম করতে পারলো না। আপনারা এই লজিকগুলোই লাগান না। আর যখন আপনাদের প্রেসারে এসে এই কামিংস বা পেট্রোটসকে ছেড়ে দেওয়া হবে, তখন এরা যখন অন্য ক্লাবে গিয়ে দেখবেন ভালো খেলছেন, তখন এই সমর্থকরাই এসে বলবেন ভাই কামিংসের মতো স্ট্রাইকার হয় না, ভাই পেট্রোটসকে ছাড়াটা ভুল হয়েছে। সো দিস ইজ বুলশিট। আপনাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে পেট্রোটস বা কামিংস যেই সিস্টেমে এই মুহূর্তে খেলছে সেই সিস্টেমে ফিট হচ্ছে না। মলিনার সিস্টেম ইজ নট ওয়ার্কিং উইথ দিস টিম। একটা প্লেয়ারকে দেখেও মনে হচ্ছে না যে তারা জানে গেম প্ল্যানটা কি। এতদিন ধরে এই প্লেয়াররা একসাথে খেলছে। কালকে যে দলটা নামানো হয়েছিল, গোটা দলটাই লাস্ট ইয়ারের দল, একমাত্র টম নতুন এসছেন। এবং কালকে লাইন আপে এরকমও প্লেয়ার্স ছিলেন যারা 3-4 বছর খেলছেন মোহনবাগানে। তাহলে এত সময় একসাথে কাটানোর পরেও আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এই প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়নি। ইটস দ্য ওয়ে মোহনবাগান ইজ প্লেয়িং, যেটা এই প্লেয়ারদের ফিট করছে না। আজকে সাডিকু যখন মোহনবাগানে ছিলেন, যেইভাবে তাকে ইউজ করা হতো, হি ওয়াজ নট দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য টিম। ওকে অর্ধেক সময়তেই উইং এর দিকে ঠেলে দেওয়া হতো, বাট হি ওয়াজ আ প্রপার নাম্বার 9। হ্যাঁ, নাম্বার 9 হিসেবে অনেক ভুলভাল মিসেস করেছে ঠিকই, বাট হি হ্যাজ টু বি দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য টিম। হি হ্যাজ টু বি দ্য সেন্টার অফ অ্যাটেনশন। ওকে কেন্দ্রিক করে বাকি প্লেয়ার্সরা খেলবেন, যে কাজটা এফসি গোয়া করছে। সাডিকু এত সুন্দর ওখানে এই কারণেই খেলছে যে বিকজ প্রত্যেকটা প্লেয়ারদের এখন ওখানে দায়িত্ব হয়ে গেছে সাডিকুকে ডেলিভারি দিতে হবে, সাডিকুকে সার্ভিস দিতে হবে, এবং সেই সার্ভিস সাডিকু পাচ্ছেন। কিন্তু সেই একই সার্ভিস তিনি মোহনবাগানে পাচ্ছিলেন না, এবং এই একই প্রবলেমে এই মুহূর্তে জেসন কামিংস ভুগছেন, সার্ভিস পাচ্ছেন না। হ্যাঁ, কালকে যে মিসটা করেছেন ডেফিনেটলি তার মতন একটা স্ট্রাইকারের সেটা ফিনিশ করা উচিত ছিল, বাট অ্যাঙ্গেলটাও দেখো, ইট ওয়াজ নট এন ইজি অ্যাঙ্গেল। এবং তার উপর পিচের কথা তো ছেড়েই দাও, লিটারালি খেলা দেখতে গিয়ে বোঝা যাচ্ছে যে ওর পা আটকেছে মাটিতে। বাট আমি সেই এক্সকিউজ দেবো না, ইনফ্যাক্ট কামিংসও নিয়ে সেই এক্সকিউজ দেবেন না, বিকজ ওটা গোল করা উচিত ছিল। খুবই বাজে ফিনিশিং করেছেন তিনি। কিন্তু একটা স্ট্রাইকার যে গোটা ম্যাচ সার্ভিস পায়নি, সে হঠাৎ করে একটা অপরচুনিটি পেয়েছে, অবভিয়াসলি হ্যাজ টু স্কোর ইট, বাট দ্য প্রেশার ওয়াজ হিউজ অন হিম, হিউজ। এবং সেখান থেকে ডেফিনেটলি হি হ্যাজ টু বি ব্লেমড। ওকে, ও যে গোল করতে পারেনি এটা ওর ব্যর্থতা, আমি একেবারে ওকে শিল্ড করছি না, বাট তা বলে কামিংস খারাপ প্লেয়ার আমি সেই যুক্তিতে নেই। আর এরই সাথে পেট্রোটসের জন্য একই কথা। পেট্রোটসের মুখ চোখ দেখেছো যে কি খেলেছে কালকে গোটা ম্যাচ জুড়ে। ও একার ওপর পুরো দায়িত্ব ছিল খেলা তৈরি করার। মানে মলিনা অ্যাজ আ কোচ কি করতে আছেন আমি না জানি না। তিনি যখন ভালো করে জানেন যে আপুয়ার মতন একটা প্লেয়ার ওরকম পাস দিতে পারে, এসিএল এক্সপিরিয়েন্স তার রয়েছে, এবং রফশানের মতন একটা দলের এগেনস্টে মাঝমাঠ যেখানে রফশানের কিছুই নেই, সেখানে মাঝমাঠে যদি আমি একটা ভালো বল ক্যারিং মিডফিল্ডারকে নিয়ে আনতে পারি, তাহলে খেলা তো আমার দিকেই ঘুরবে। তো মলিনা কি মোহনবাগানের ভালোর জন্য দল নামাচ্ছেন না? মানে কি এক্স্যাক্টলি তার গেম প্ল্যান, এটা এখন পুরো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। জানো তো যে মলিনা কি ড্র করতে এসেছেন এই লিগটায়, যে আমি ড্র করে 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 আবার জিতবো? ওটা তো সম্ভব নয়। ওটা একসময় হতো, ওটা সম্ভব নয়। 5খানা ম্যাচ অলরেডি তিনি ড্র করে নিয়েছেন। হ্যাঁ, মোহনবাগান একটাও ম্যাচ হারিনি, এটা ঠিক কথাই, বাট যে কটা ম্যাচ তারা ড্র করেছে, যেরকম ভাবে ড্র করেছে, ওগুলো হারার সমান। আমরা লেম্যান হিসেবে জানি যে গ্রেগ এবং আপুয়া সেকেন্ড হাফে কি ইম্প্যাক্ট ফেলেছেন। আমরা জানি গ্রেগ আসার পরে যে কটা ভালো গোল স্কোরিং চান্স ক্রিয়েট হয়েছে সব গ্রেগ স্টুয়ার্টের নামার পরে হয়েছে। এবং মোহনবাগানের যে এই সিস্টেম,
পেট্রাটস একা দায়িত্ব নিয়ে খেলতে পারে না, হি ইজ নট অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার। এবং এরকম ইম্পর্টেন্ট ম্যাচেসে ইউ ক্যান নট স্টার্ট উইথ সাহেল আব্দুল সামাদ অ্যাজ দ্য সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার। নো, এই মোহনবাগান দল তৈরি হয়েছে আপফ্রন্টে 3টে বিদেশি নিয়ে খেলার জন্য, অ্যান্ড ইউ শুড হ্যাভ ইউজড দ্যাট। কারণ রফশানের প্লেয়ার্সরা নিজে কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই পরিস্থিতিতে এই হিউমিডিটিতে আমরা খেলতে পারছিলাম না, খুবই ডিফিকাল্ট প্লেইং কন্ডিশনস ছিল। তাহলে একটা অ্যাওয়ে টিমের প্লেয়ার এসে বলছে যে কালকে সল্টলেক স্টেডিয়ামে কন্ডিশনস ভালো ছিল না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগানের প্রত্যেকটা 11 জন ফুটবলার অফুরন্ত কিরকম ভাবে চেষ্টা করে গেছে গোটা 90 মিনিট, তোমরা কেউ এটাকে দেখছোই না। ইউ আর জাস্ট ব্লেমিং দ্য মিসড অপরচুনিটিস, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মলিনা যদি আজকে প্রথম থেকেই গ্রেগ স্টুয়ার্টকে খেলাতেন তাহলে কিন্তু মোহনবাগান অনেক সহজেই চান্সেস ক্রিয়েট করতো এবং গোল করার যে একটা হিউমঙ্গাস প্রেশার, সেই প্রেশারটা থাকতো না মোহনবাগান স্ট্রাইকারদের উপরে। অর্ধেক তো তারা গোল মিস করেছে প্রেশারে এসে ওই শেষ 5-7 মিনিটে। এবং গ্রেগ স্টুয়ার্টকে এই জন্যই প্রথম থেকে লাগতো, আপুইয়াকে প্রথম থেকে লাগতো। হ্যাঁ, এবার অনেকেই বলবেন যে বেঞ্চ স্ট্রেংথ কি হতো, সেকেন্ড হাফে কে নামতো? তো ভাই, সেকেন্ড হাফে সাহাল নামতে পারতো, থাপা নামতে পারতো, অভিষেক সূর্যবংশী নামতে পারতো, ইনফ্যাক্ট ম্যাকলারেনকে চাইলেও মলিনা নামাতে পারতেন 10 মিনিটের জন্য হলেও, বাট তিনি সেই রিস্কটা নিলেন না। সো বেঞ্চ স্ট্রেংথ নিয়ে আমাকে যুক্তি দেখাতে এসো না, বিকজ বেঞ্চ স্ট্রেংথ মোহনবাগানের যথেষ্ট ছিল যদি তারা গ্রেগ এবং আপুইয়াকে ফার্স্ট হাফ থেকে খেলাতো। অ্যাটলিস্ট প্রথম থেকে গ্রেগ আপুইয়া খেললে দলটা অনেক ফ্রিডম নিয়ে খেলতে পারতো, অনেক ফ্রিলি ফুটবল খেলতে পারতো এবং হয়তো গোলও আসতো। তো সেই কারণে আমি এটা মানি না যে মলিনা এখনো তার দলকে চিনেছেন বলে, আমি এটা মানি না যে মলিনা ম্যাচ জেতার জন্য নামেন। আই থিঙ্ক ওর ফিলোসফি খুব সিম্পল, 45 মিনিট অপোনেন্টকে দেখো, হোল্ড করো খেলা, ড্র করার চেষ্টা করো খেলাটা ফার্স্ট 45 মিনিটে, গোল করার চেষ্টা করো না, তারপরে সেকেন্ড 45 মিনিটসে নামো, আবার প্রথম 15-20 মিনিট নিজের হাফে ব্যাক পাস স্কোয়ার পাস খেলে যাও, তারপর শেষ 10-15 মিনিটে আমি গ্রেগকে নামাবো, তারপরে তোমরা অ্যাটাক করো, দেখো গোল আসে কিনা। হ্যাঁ, তার আগে যদি এবার গোল খেয়ে থাকে মোহনবাগান তখন কিন্তু তিনি এই চেঞ্জেসগুলো অনেক আগে করবেন, কিন্তু যদি গোল না হয়ে থাকে ম্যাচটায় তখন এই চেঞ্জেসগুলো তিনি শেষ 15 মিনিটে করবেন। তো এটা তো একটা প্যাটার্ন হয়ে গেছে। বেসিক্যালি উই ক্যানট প্রেডিক্ট যে মোহনবাগান কি দল নিয়ে নামবে, বিকজ আমরা যাই প্রেডিকশন করব মোহনবাগান ঠিক তার অপোজিটটাই করবে। হ্যাঁ, এবার এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে এই আপকামিং ফিউ ডেজে অনেক ম্যাচেস খেলতে হবে মোহনবাগানকে খুব শর্ট পিরিয়ড অফ টাইমে, যে কারণে প্লেয়ারদের রোটেট করাটা খুবই ইম্পর্টেন্ট। আই এগ্রি উইথ ইট, বাট এসিও তুমি এক্সপেরিমেন্ট করতে পারো না। ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ইয়োর স্ট্রংগেস্ট 11। আজকে ভাবো তো মোহনবাগান যদি কালকের ম্যাচটা জিতে নিত, এটা তাদের জন্য কত বড় একটা অ্যাডভান্টেজ হতো। 3-0 ম্যাচটা প্রায় জেতার মতন ক্ষমতা মোহনবাগানের ছিল এই ম্যাচ থেকে, যেখানে ট্র্যাক্টর ইনফ্যাক্ট কালকে কিন্তু 3-0 গোলে ওয়াকরাকে হারিয়েছে। তো এই ট্র্যাক্টরের বিরুদ্ধেই মোহনবাগান খেলতে যাচ্ছে 2 অক্টোবর। কি হবে নোবডি নোজ, বাট অ্যাটলিস্ট 3 পয়েন্ট নিয়ে তারা যদি এসিএল ক্যাম্পেইন স্টার্ট করতে পারতো সেটা ইন্ডিয়ার জন্য ভালো হতো, তাদের নিজেদের জন্য চান্সেস বেড়ে থাকতো পরের রাউন্ডে যাওয়ার। বাট নাও ইট লুকস ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট ট্র্যাক্টর ম্যাচ যে কি হতে চলেছে মোহনবাগানের জন্য কেউ বলতে পারবে না। আর সব থেকে বড় কথা কাছে অনেকে বলছেন যে ভাই তুই ডিফেন্স দেখ, ডিফেন্স তো কালকে ভালো খেলেছে, মলিনা ডিফেন্স নিয়ে ভীষণ সন্তুষ্ট। আরে ভাই, ডিফেন্স তো ভালো হবেই, রফশান অ্যাটাক না করলে ডিফেন্স হবে কোত্থেকে? রফশানের তো অর্ধেক জিনিসটা দীপক টাংরি নষ্ট করে দিয়েছেন। সো এখানে ডিফেন্সের থেকে বেশি ক্রেডিট দেওয়া উচিত তোমার দীপক টাংরিকে, যে ও কালকে মাঝমাঠে ব্লকার রোলটা অসাধারণ ফুটবল খেলেছে। তো ডিফেন্স লাইন তো কালকে সেরকম ভাবে টেস্ট হয়নি। ইনফ্যাক্ট কালকেও আশিস রায় যেরকম একটা পাস দিয়েছিলেন একেবারে মনবীর সিংকে দিতে গিয়ে রফশান প্লেয়ারের পায়ে তিনি বলটা দিয়ে দিলেন একেবারে ডি বক্সের বাইরে, গোল সেখান থেকে আসতে পারতো। ফার্স্ট হাফেও যখন একটা খুব ভালো চান্স বিশালকে সেভ দিলেন, সেই বলটা দেখো যে রাকিমভকে বাড়ানো হয়েছিল কুজো মাটিজের থেকে, কিভাবে দীপেন্দু বলটা জাজি করতে পারলেন না, তার পজিশনিং কত খারাপ যে সেখান থেকে একটা থ্রু প্লেয়ার চলে গেল, কিন্তু দীপেন্দু বুঝতেও পারলেন না তার পেছন থেকে একটা প্লেয়ার ছুটে যাচ্ছে। তো রাকিমভ এতই জঘন্য খেলেছে কালকে যে তারা নিজেদের চান্সেস ইউটিলাইজ করতে পারেনি। সো ডিফেন্স এখানে কোনো সেরকম ক্রেডিট দিয়ে লাভ নেই বস। রফশানের প্লেয়ার্সরা মোহনবাগান হাফে প্রেস কভার করেছো, তোমরা আমাকে বলো তো কতবার মোহনবাগান নিজেদের হাফে বল খেলে গেছে আর রফশানের প্লেয়ার্স তাদের কাছে ধারে কাছেও যায়নি। তোমরা নিজেরা খেলা দেখো, তোমরা বুঝে যাবে যে রফশান কোনো রকমের অ্যাটাকিং থ্রেটই রাখেনি মোহনবাগান ডি বক্সের মধ্যে। তো ন্যাচারালি ক্লিন শিট আসাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি বলছি না যে ডিফেন্স খারাপ খেলেছে, কিন্তু ডিফেন্স কালকে গোটা ম্যাচে একে অপরের সাথে পাস খেলা ছাড়া আর করেছে ওটাও বাকি, সেটা তোমরা বলো করেছেটাও বাকি। যেটুকুন ডিফেন্ডিং ব্লকিং তাদের করতে হয়েছে সেগুলো করতে হয়েছে তাদের নিজেদের দোষগুলোর জন্য, না হলে আদারওয়াইজ রফশান নিজে থেকে কিছুই ক্রিয়েট করেনি কালকের ম্যাচটা। তো সেই কারণে আই থিঙ্ক ইটস টাইম টু মুভ অন ফ্রম দিস গেম। আবার ড্র হয়েছে, এরপরে নর্থ ইস্ট ম্যাচ রয়েছে, ওটাও ড্র হবে। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে মোহনবাগান এখন ড্র করার জন্য নামে। 70 কোটি টিম নিয়ে তারা ড্র করেই খুশি। ড্রলি না বলছেন অনেকে মলিনাকে, না এগ্রি উইথ ইট, ও ড্র করতেই নামে। আমি আবারও বলছি যে মোহনবাগান সাকসেস পেতে পারে মলিনার কাছে, নিশ্চয়ই পেতে পারে, বাট ইউ নিড টু গিভ মলিনা টাইম। কিন্তু সেই টাইম ইন্ডিয়ান ফুটবলে পাওয়াটা খুবই কঠিন। আজকে কই পিটার ক্র্যাটকিকে তো টাইম লাগলো না মুম্বাইতে এসে সময় নিতে, দল বুঝতে, ভালো খেলাতে? কই সার্জিও লোবেরাকে তো টাইম লাগলো না? তাহলে হঠাৎ করে কেন মলিনাকে লাগছে? ইভেন আগের বছর হাবাসকেও লাগেনি। হাবাস যেরকম সময় এসে দল ধরেছেন তারও বেশিক্ষণ সময় লাগেনি। তাহলে হঠাৎ করে মলিনার কেন এত সময় লাগছে? তার একটাই কারণ, মলিনা ইজ নট আ কোচ, হি ইজ আ ভেরি গুড ম্যানেজার। অনেকেই বলছেন আমাকে চুপ থাকতে, আমি নাকি এমন একজন মানুষকে বলছি যিনি স্পেনের টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন। এক্স্যাক্টলি গাইজ, ও টেকনিক্যাল ডাইরেক্টর ছিল, কোচ ছিল না স্পেনের। হি ইজ ভেরি গুড অ্যাট ম্যানেজিং আ ক্লাব, বাট হি ক্যানট বি দ্য কোচ অফ দ্য ক্লাব।
এখন যদি মোহনবাগানের টেকনিক্যাল ডাইরেক্টর লাগতো, ইউ ক্যান অ্যাপয়েন্ট হোসে মলিনা, ও ভালো কাজ করবে, বাট ইউ ক্যানট অ্যাপয়েন্ট হোসে মলিনা অ্যাজ ইউর কোচ জাস্ট বিকজ তিনি একসময় একটা 3 মাসের টুর্নামেন্টে এসে ড্র করে করে একটা দলকে চ্যাম্পিয়ন করেছিল। না, দিস ইজ নট হাউ আ ফুটবল টিম শুড অপারেট অ্যান্ড সঞ্জীব গোয়েঙ্কা নিডস টু নো ইট। এত কোটি কোটি টাকা খরচা করে এত ভালো মানের প্লেয়ার্স তারা আনছে, একটা ভালো কোচ কি আনার মতন ক্ষমতা বা একটা স্কাউটিং করার মতন ক্ষমতা সঞ্জীব গোয়েঙ্কার নেই, আমি মানি না। বাট আই ডোন্ট নো ওয়াই কোচিং নিয়ে এত প্রবলেম সবসময় মোহনবাগানের হয়, আর ঘুরে ফিরে সেই গিয়ে হাবাসের পায়ে পড়তে হয় প্লিজ দলটাকে টেনে বার করে আনো। আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক এই বছর সেটা হবে বলে, বাট ইট লুকস ভেরি স্কেরি ফর মোহনবাগান রাইট নাও। আই ডোন্ট থিঙ্ক ফরেনার্সরা খুব খুশি রয়েছে মোহনবাগানে, তারা ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে খেলাটাকে নিয়ে। কালকে ম্যাচের মধ্যেও সেটা দেখে স্পষ্ট যে যেইভাবে মোহনবাগান এই মুহূর্তে খেলছে সেই খেলা নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট নয়। গ্রেগ স্টিওয়ার্টকে দেখে খুব একটা খুশি মনে হলো না যখন তিনি বেঞ্চে বসে আছেন এবং দেখছেন তার দলকে প্রয়োজন তার, কিন্তু তিনি নামছেন না বা তাকে নামানো হচ্ছে না। ম্যাকলারেনের মাথায় ভাঁজ যে ভাই আমি এটা কোথায় এলাম, এখানে তো এরা 3টে পাস ঠিকঠাক মতন করতে পারছে না। কাল কম মিসপাস করেছে মোহনবাগানের প্লেয়ার্সরা, আশিস রায়, থাপা, মানভীর, লিস্টন, এরা কত জঘন্য পাসিং করেছে কালকে। আর তোমরা বলছো কামিংস আর পেট্রোডস নাকি বাজে খেলেছে। না বস, কালকে মোহনবাগান অ্যাজ আ টিম খারাপ খেলেছে। ইন্ডিভিজুয়ালি আই হ্যাভ নো ওয়ান টু ব্লেম বাট দ্য কোচ, বিকজ এই কোচ জানে না যে কিভাবে এই দলকে খেলাতে হবে। আই স্টিক বাই মাই ওয়ার্ডস দ্যাট মলিনা হ্যাজ টু গো। যদি মলিনা এই মোহনবাগান দলকে ঘুরে দাঁড় করাতে পারে দেন তো ওয়েল অ্যান্ড গুড, বাট আই উইল বি সারপ্রাইজড, ভেরি ভেরি সারপ্রাইজড যদি মলিনার আন্ডারে মোহনবাগান স্টার্টস উইনিং কনসিস্টেন্টলি। বাট দ্যাটস এভরিথিং অন মোহনবাগান। যদি আমরা কথা বলি এবার মোহামেডানের সম্পর্কে, তাহলে মোহামেডান ফাইনালি দে হ্যাভ ফাউন্ড দেয়ার রিপ্লেসমেন্ট ফর মোহাম্মদ কাদেরি। নুনো রেস ডেফিনেটলি ওয়াজ দেয়ার ফার্স্ট চয়েস, বাট আলটিমেটলি নুনো রেস তো এলেন না, তিনি মোহনবাগানে সাইন করলেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো রকমের কাইন্ড অফ মার্কি সাইনিং আমি বলবো না, বাট স্টিল আ ভেরি হাই প্রোফাইল সাইনিং মোহামেডান কমপ্লিট করেছে এবং ফ্রেঞ্চ লিগ 1 থেকে তারা ফ্লোরেন্ট অগিয়ারকে সাইন করে ফেলেছে। 35 বছরের এই সেন্টার ব্যাককে সাইন করিয়ে একটা বড় চমক দিল মোহামেডান স্পোর্টিং। তিনি লাস্ট সিজনেও লিগ 1-এ খেলেছেন এবং সেখানে 70টা অ্যাপিয়ারেন্স তার রয়েছে, 2টো গোল 2টো অ্যাসিস্ট আছে। লিগ 2তেই অর্থাৎ স্প্যানিশ ফুটবলের সেকেন্ড ডিভিশনেই তার সবথেকে বেশি খেলার অভিজ্ঞতা। 209খানা ম্যাচ তিনি সেখানে খেলেছেন, যেখানে 8টা গোল করেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন এবং তার গোটা ক্যারিয়ারে অ্যাজ আ সেন্টার ব্যাক তিনি 16খানা গোল করেছেন এবং 6টা অ্যাসিস্ট করেছেন। সো আই থিঙ্ক একটা খুবই এক্সপিরিয়েন্সড, একটা খুবই ভালো সাইনিং মোহামেডানের জন্য, এবং আগামী দিনে কিন্তু এই অগিয়ার এবং আর্জের সেন্টার ব্যাক পার্টনারশিপ কাজেও লাগাতে পারে মোহামেডান স্পোর্টিং। এবার দেখতে হবে যে তিনি কতদিনের মধ্যে ভারতে আসছেন এবং কিরকম ফুটবল খেলছেন। তবে ডেফিনেটলি নুনো রেজের জায়গায় অগিয়ার ইজ আ গুড সাইনিং, বলবো না যে খারাপ সাইনিং বা ভালো সাইনিং, কাইন্ড অফ বলা যায় যে সিমিলার কাইন্ড অফ সাইনিং মোহামেডান কমপ্লিট করে নিয়েছে। এবং এটা বলতেই হবে যে মোহামেডান খুব ভালো ফরেনার্স কিন্তু স্কাউট করছে অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি সাইনিং গুড প্লেয়ার্স। তো এই প্লেয়ার্সরাই তাদেরকে কিন্তু আগামী দিনে আইএসএল খুবই হেল্প করবে বলে আমি মনে করছি। তো অগিয়ার মোহামেডানে এসে কিরকম খেলে আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। আপাতত গাইস আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।